আপনি যদি কাউকে ফকিন্নি বলেন, সবার আগে আমাকে ফকিন্নি আপনার বলতে হবে, কারণ আমার অর্থনৈতিক অবস্থান। আর আপনি কি আমাকে ফকিন্নি বলে সম্বোধন করতে চান? এখন কিন্তু যদি না চান তাহলে ওদেরকে কেন, মানে আমি যদি গত 1 বছরের কথা বলি, সেই 1 বছরে মুক্তিযুদ্ধের লিগেসি, ৭১-এর আবেগ, এইগুলির ব্যাপারে বিএনপির রাজনীতিতে আমরা অনেকগুলি উপাদান সক্রিয় দেখছিলাম। এই উপাদানগুলি কি বিএনপি তার যে অবস্থানগত জায়গা সেটা কি আবার একটা বদলেছে? মানে প্রসঙ্গটা হচ্ছে যে বিএনপি নেতা ফজলুর রহমানকে যে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, এটাতে তিনি তার জবাব যা দিয়েছেন, সেই শোকজকে আবার যেভাবে প্রত্যাহার করা হয়েছে, তা থেকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বিশেষ করে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ, ৭১ প্রসঙ্গ বা জামায়াতে ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ, এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান, সেই অবস্থান একটু বদলেছে। আমি এটা এই কারণে বলতে চাই যে জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন, আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে 1 বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই? মুনিয়াপা। জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত। আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে, বাট মুক্তিযুদ্ধ যে ধ্বংসাবশেষ দেখে আমি বড় হয়েছি, সেইখানে একজন মুক্তিযোদ্ধা, প্রকৃত মুক্তিযোদ্ধার যখন অবমাননা হয় তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এখানে পড়েছিলাম, একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা না, একজন রাজাকার, চিরস্থায়ী রাজাকার, বাট একজন মুক্তিযোদ্ধা এবং কখনো সে তার জায়গা চেঞ্জ করতে পারে। কিন্তু আমি যার কথাটা বললেন, আমি তাকে মুক্তিযোদ্ধার জায়গা থেকে আমি 10-এ 10 দিতে রাজি। কিন্তু ওনার একটু কথা, কণ্ঠটা একটু জোরে ছিল, একটু স্থানকাল পাত্র, ওনার বয়স যেটা, সেই হিসেবটা ধরলে আমরা অনেকখান থেকে এইখান থেকে ওনাকে এক্সকিউজের জায়গায় একজন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযুদ্ধকে ধরে রাখার জন্য আমরা এক্সকিউজ করতে পারি। জানি না দল কি কারণে, কি জন্য এটা করেছে, দল এটা ক্লিয়ার করে নাই, আমিও ক্লিয়ার না। কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তিযোদ্ধাকে যখন তার পাশে, তার সারাউন্ডিং এ, তার বিল্ডিং এর চারপাশে যখন বাজে স্লোগান দিয়ে, জঘন্যতর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয়, এটা এই দেশের জন্য লজ্জাস্কর। আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি। তার জন্য বিচার আছে, তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে, আইন আছে, আদালত আছে, কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে। আমরা 5ই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি। 5ই আগস্টে যেটা বৈধ ছিল, 5ই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ না, অবৈধ। এখন রেভুলেশন সবসময় হয় না খালেদ ভাই, রেভুলেশন একটা সময় 10 বছর, 20 বছর, 30 বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে। তো সেই জায়গায় যদি 1 বছর পরে ওই রেভুলেশনের ধারা ধরে, এবং একটা আপনি দেখেন, আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের লেগেসি, এটাকে সরানোর জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে এস্টাবলিশ করা হচ্ছে। আমি এই কথাগুলি শুনবো, আমি শুধু বিএনপির অবস্থানটা বুঝতে চাইছিলাম। বিএনপির অবস্থানটা কেন বুঝতে চাইছি? আমার প্রশ্ন সরল। জনাব ফজলুর রহমান এমন কি নতুন কথা বললেন যাকে বিএনপি শোকজ দিতে হলো? 2 নাম্বার হচ্ছে, আপনি মব জাস্টিসের কথা আপনি বলতেছেন, কিন্তু বিএনপির কিন্তু আমি এখানে মাল্টিপল স্ট্যান্ডার্ড দেখি। আপনার মনে আছে 15 আগস্টে কে বাড়িতে শোক জানাতে যাবে না, বিএনপি থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠেকানো হবে। আমি কোনোটার পক্ষেই বলছি না, আমি বিএনপির অবস্থাটা বুঝতে চাইছি। আমি বিএনপি, শোনেন, বিএনপি একটা এমন একটা দল, আমাদের এটা একটা উদারনৈতিক দল, মধ্যপন্থা দল, না ডান না বাম। এই উদারনৈতিক দলে যখন যার অবস্থান ভালো থাকে, যে গ্রুপটার, সে গ্রুপটা এখানে গেইন করে। তো আমি কিন্তু ফ্র্যাঙ্কলি আপনার সাথে কথা বলছি, আপনি আমার যদি খুব পেঁচান আমার মনে হয় কিছু বের করতে পারবেন। আমি নিজে থেকেই যা জানি, যেটুকু বুঝি বলছি। আর সেইখানে বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল। বিএনপির মানে প্রথম প্রেসিডেন্ট, বিএনপি যিনি জন্ম দিয়েছেন, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, উনি রণাঙ্গনে প্রথম সারিতে যুদ্ধ করেছেন, উনি বীরের উপাধি পেয়েছেন। সেই তার দলে ম্যাক্সিমাম বিএনপির প্রথম সারির নেতারা মুক্তিযোদ্ধা ছিলেন। সেইখানে ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা। আমি ফজলুর রহমান সাহেবকে কোন ধাঁচে, আমি এখনো ওটা পড়ি নাই, ওটা বলা হয় নাই যে কেন তাকে 3 মাসের জন্য স্থগিত করা হলো, তার জবাব পাওয়ার জন্য কেন করা হলো, এটা এখনো আমরা ক্লিয়ার না।
বাট একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক মুক্তিযোদ্ধা ওল্ড সিটিজেন, এই ওল্ড সিটিজেন একজন মানুষকে অন্তত পক্ষে এই জায়গাটায় সম্মান দেওয়াটা আমি হলে দিতে পারলে আমার ভালো লাগতো। আমি এইটুকুই বলতে চাই আপনাকে। এর বাইরে আমি আসলে খালেদ ভাই আমার খুব খারাপ লাগছে, আমি এর বাইরে আর কিছু বলতে পারছি না। ওকে, আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো, যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক দল গঠন করলো যে এনসিপি, সেই এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনারা যে ভাষা ব্যবহার করতেছেন, আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগতভাবে ব্যবহার করা হচ্ছে, সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ? মানে আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমার একদম স্পষ্ট। আপনি যদি কাউকে ফকিন্নি বলেন, সবার আগে আমাকে ফকিন্নি আপনার বলতে হবে, কারণ আমার অর্থনৈতিক অবস্থান। কারণ আপনি কি আমাকে ফকিন্নি বলে সম্বোধন করতে চান? এখন কিন্তু যদি না চান তাহলে ওদেরকে কেন, মানে ওদের, আমি যদি অর্থনৈতিক অবস্থানের কথা ধরি, অন্য যে কোনো অবস্থানে ধরলে আমি তাদের চেয়ে বেশি ফকিন্নি, মানে এটা একদমই সরল কথা আমার, বা পারিবারিক উত্তরাধিকার, এগুলি যে কোনো কিছু ধরলে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনের দৈন্যতাকে ফকিন্নি বলতে পারি, হ্যাঁ, কিন্তু কার কতটা অবস্থান, অর্থের অবস্থা আছে, অর্থ হিসেবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন। কি আপনি কি আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। ওই অর্থে বাংলাদেশে 22টা পরিবার ছিল, আর বাইরে কোনো পরিবার যে যাকে ফকুনি বলে, যে যাকে গালি দেয় তার নিজেরকেই গালি দেওয়া হয়। এই ছেলেদের, এই এনসিপির ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে, কিন্তু আমি এটা বলতে পারবো না। এই জায়গাটায় আমি সরি, এটা বলাটা, এই শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ, এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আপনাকে অনেক ধন্যবাদ মনিয়াপা। আমি একটু ডক্টর গালিব আপনার কাছে যেতে চাই। ডক্টর গালিব, আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাক দার বাংলাদেশ সফর করেছিলেন। তো সফর করার পরে আমরা সাধারণত দেখি যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে যখন সফর করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটিভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে। কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে, মানে যৌথ সংবাদ সম্মেলন আমি যদি নাও বলি, পরপর বা সাইমালটেনিয়াস সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলেন যে এসব বিষয় আগেই রিজাল্ভ করা হয়েছে, 3টি বিষয়ের কথা বলা হয়েছে, টাকা পয়সার হিসাব, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বিহারিদের ফিরিয়ে নেওয়া, বললেন যে এগুলি আগেই রিজাল্ভ হয়েছে। উনি বললেন যে না, এগুলি হয় নাই। আমার মনে হয় যে 71 সালের বা মুক্তিযুদ্ধের পাশাপাশি আপনি অনেক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আলোচনা করতেছেন, এই বিষয়টার ক্ষেত্রেও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে জামায়াতে ইসলামীর অবস্থানটাও আমরা, জামায়াতে ইসলামী পরিষ্কার করবে কিনা যে এই প্রসঙ্গে জামায়াতে ইসলামী আসলে কি মনে করে, যে পাকিস্তানের সাথে এই ইস্যুগুলি কি মীমাংসিত হয়েছে, মীমাংসিত করার কি আদৌ দরকার আছে, নাকি মীমাংসিত হয় না, মানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পজিশনটা ঠিক? ডক্টর